আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সকাল ৯টার খবরে। শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন হাজারো সমর্থক। ব্রাজিলের হারের বেদনা আর চাপা কান্না নিয়ে বাড়ি ফিরতে হয়েছে যাদের। তবে জয় উদযাপনের আনন্দে মেতেছিলেন আর্জেন্টিনার সমর্থকরা। ব্রাজিলের হার যেন কান্না হয়ে ঝরেছে ঢাকার আকাশে। ঝিরিঝিরি বৃষ্টি আর খেলা দেখতে আসা সেলেসাও সমর্থকদের অশ্রু মিলেমিশে একাকার। আরও একবার ব্যর্থ মিশন হেক্সা। নিউ জার্সি স্টেডিয়ামের নীরবতা, হতাশা মাঝরাতে আছড়ে পড়েছে রাজধানীর টিএসসিতে। একরাশ বেদনা আর চাপা কান্না নিয়ে বাড়ি ফিরেছেন ব্রাজিল ভক্তরা। ২৪ বছরের অপেক্ষা আরও দীর্ঘ হলো। কষ্টটা বেশি নেইমারকে ঘিরে। পরের আসরে প্রিয় তারকাকে আর দেখা যাবে না, এমনটা ভাবতেই পারছেন না এই সমর্থকরা। জার্সিতে দেখবো না ভাই, এটা কষ্টের। কেন যে নেইমারকে নামাইলো না প্রথমে। আমরা চাইতাম ভাই নেইমারের হাতে অন্তত একটা বিশ্বকাপ উঠুক, আর এটাই তার শেষ সুযোগ ছিল। যেহেতু শেষ সুযোগ সে মিস করে ফেলছে, আর কোনো আক্ষেপ না আমাদের। সব শেষ। এই জার্সি আর পরবো না ভাই। এই জার্সি ভাই পুরা ফেলবো ভাই, এই জার্সি পুরা ফেলবো। ব্রাজিলের হার দেখতেই কিনা এদিন হাজির ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থকরা। একদিকে তাদের উল্লাস, আরেকদিকে বাকরুদ্ধ সেলেসাও সমর্থকরা। এমন স্বপ্নভঙ্গের রাত কি করে ভুলবেন তারা? আমার এখানটা ভেঙে গেছে পুরোটা। আমি চাইবো রাতটা ভুলে যেতে। ব্রাজিল খারাপ খেললেও ভালো খেলে আমরা ব্রাজিলের সাথে আছি, ব্রাজিলের সাথে থাকবো। নরওয়ের যে গোলকিপারটা, ওরা দেখলেই আমি একবার দেখা আমি দুইয়ের স্বপ্ন দেখতেছি ওরা, যে আমি তাকাইলেই দেখি যে ও আমার পাশে। এর আগে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি আর মহসিন হলের মাঠে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হন শত শত ফুটবল প্রেমিক। জয় উদযাপনের সব প্রস্তুতিই ছিল তাদের। প্রত্যাশা ছিল শেষ চারে লড়াই হবে ব্রাজিল আর আর্জেন্টিনার, কিন্তু বিধি বাম। আমাকে খুবই খারাপ লাগছে। আমি চাচ্ছিলাম ব্রাজিল জিতুক, আর্জেন্টিনার সাথে খেলুক। নেইমার লাস্ট মুহূর্তে নামাইছে, আমি খুব খুশি হয়েছে, কারণ নেইমার ছাড়া যদি তারা আজকে হারতো তাহলে তাদের একটা এক্সকিউজ আমাদের নেইমার ছিল না। তবে হারলেও ব্রাজিলকে দূরে ঠেলে দিতে নারাজ ভক্ত সমর্থকরা। মিশরের কাছে আর্জেন্টিনার হারের অপেক্ষায় প্রহর গুনছেন তারা। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। এবারে ভিন্ন প্রসঙ্গ। ভারী বৃষ্টিতে কক্সবাজারে আলাদা 3টি পাহাড় ধসে নারী শিশুসহ প্রাণ গেছে 9 জনের। জানা যায়, রোববার মধ্যরাতে পালংখালী ইউনিয়নের 15 নং জামতলী রোহিঙ্গা ক্যাম্পে একটি ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে মাটি চাপায় কামাল হোসাইন, তার স্ত্রী হুমায়রা ও শিশু আনাসের মৃত্যু হয়। অন্যদিকে 7 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ি ঢলের চাপায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও শেষ রাতে বালুখালীর 11 নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারী ও শিশুসহ আরও 4 জনের মৃত্যু হয়েছে। আর ভোরে কক্সবাজারের ঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এ সময় একই পরিবারে 3 জন চাপা পড়ে। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে 1 জনের মৃত্যু হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টিপাত বেড়ে গেলে পাহাড় ধসের সংখ্যাও বাড়বে। তিনটার দিকে দেখতেছি যে হঠাৎ করে পাহাড় পড়ছে। আমরা দৌড়ায় বাহির হয়েছি। আমার ভাই গেছে গিয়া যাওয়ার পরে আমার ছোট একটা ভাই আছে, ও আগে বাহির হয়ে গেছে, ওর কোনো ক্ষতি হয় নাই। আমার ছোট আম্মু আর আমার আব্বু ছিল যে একদম খাটের নিচে, মানে খাট ভেঙে এখানে নিচে পড়ে গেছে। পাহাড়ি জায়গা সবাই একটু একটু জায়গা নিচ্ছে মাটি কাটে বসবাস করার উপযোগী করার জন্য, কিন্তু পৌরসভা কিংবা পরিবেশ কিংবা যত প্রকার আছে পাহাড় রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা আছে তারা কখনো এদিকে এসে খোঁজ খবর নেয় না। দর্শক, কক্সবাজারের পাহাড় ধসের খবর আরো বিস্তারিত আপনাদের জানাতে চাই। সহকর্মী আজিম নিহাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। নিহাদ, এর আগেও আপনি আমাদের জানিয়েছিলেন কক্সবাজারের সবশেষ অবস্থা, আর এই মুহূর্তে ঘটনাস্থলের খবর যদি আপনার কাছে থাকে, পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সামনের দিনগুলোর জন্য। শরীফ, এই পাহাড় ধসের ঘটনাকে ঘিরে রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে, কারণ এর আগেও 2 বছর আগে রোহিঙ্গা ক্যাম্পের বালুখালী এবং বেশ কয়েকটি জায়গায় একসঙ্গে একই দিনে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। পরবর্তীতে আমরা পাহাড় ধস কিছুটা বন্ধ থাকলেও এবার ভারী বর্ষণে
টানা 2 দিনের যে ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণে আজকে একসঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে 8 জন মারা গেছে, যেখানে 4 জনের বেশি শিশু এবং নারী রয়েছে। তবে এই ঘটনার পর থেকে যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা চেষ্টা করছেন যে বাকি এখনো যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তাদেরকে নিরাপদ স্থানে নেওয়ার জন্য, এবং তারা এটাও বলছেন যে তাদের আগে থেকে আসলে পূর্ব প্রস্তুতি ছিল, যখনই এই ধরনের আবহাওয়ার সংকেতগুলো বা ভারী বর্ষণের বিষয়টা তারা দেখতে পান, তখন তাদের যে স্বেচ্ছাসেবক রয়েছে রোহিঙ্গা ক্যাম্পে, সেই স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তারা মাইকিং করেন এবং বিভিন্ন জায়গা থেকে সরানোর চেষ্টা করেন। কিন্তু রোহিঙ্গাদের আসলে সেখান থেকে সরানো অনেক কঠিন হয়ে পড়ে, কারণ সহজেই তারা যে শেল্টারগুলো রয়েছে সেই শেল্টার ছেড়ে আসলে আসতে চায় না, সে কারণে তাদের কিছুটা বেগ পেতে হয়। তবে আজকে রাতের ঘটনার পর থেকে সকাল থেকে বিভিন্ন ক্যাম্পে মাইকিং হচ্ছে, এবং আমরা যেটি জেনেছি কক্সবাজারেরও সহ বিভিন্ন জায়গায় মাইকিং হচ্ছে, এবং ইতিমধ্যে রোহিঙ্গা ক্যাম্পে যেটি হয়েছে যে 3টি ক্যাম্পে আলাদা করে এই পাহাড় ধসের ঘটনাটি ঘটে। সেখানে একটি ক্যাম্পে 1 জন মারা গেলেও বাকি 2টি যে ক্যাম্প রয়েছে সেখানে আরো 7 জনের মৃত্যু হয়েছে, এবং তাদের মরদেহগুলো ইতিমধ্যে সেখানে প্রত্যেকটা মরদেহ ফায়ার সার্ভিস ইতিমধ্যে সবগুলো উদ্ধার করেছে, এবং আহত যারা ছিলেন তাদেরকে এখনো চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং কক্সবাজার শহরেও আমরা যেটি দেখেছি যে এখন যে পাহাড়টা ধসে পড়েছে, এখানে আবারও পাহাড় ধসের ঝুঁকি তৈরি হচ্ছে, ফলে শহরে যারা ঝুঁকিপূর্ণ মানুষ তাদেরকে দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। শরীফ আর নেহাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারে পাহাড় ধসের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চাঁদপুরের মেঘনা ধনাগোদা বেড়ি বাঁধ এখন চরম ঝুঁকিতে। সংস্কারের অভাব আর টানা বর্ষণে 64 কিলোমিটারের এই বাঁধে সৃষ্টি হয়েছে শতাধিক গর্ত, ধসে পড়েছে কিছু অংশ। অভিযোগ রয়েছে মেরামতে নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। কোথাও সড়কের মাঝখানে বিশাল গর্ত, আবার কোথাও কোথাও মাটি ধসে তৈরি হয়েছে বেশ কিছু ফাঁপা অংশ। এই বেহাল চিত্র চাঁদপুরের মতলব থানার উত্তর উপজেলার 64 কিলোমিটার দীর্ঘ মেঘনা ধনাগোদা বেড়ি বাঁধের। তথ্য বলছে, প্রতিদিন চাঁদপুর ছাড়াও ঢাকা, লক্ষ্মীপুর এবং নোয়াখালী সহ বিভিন্ন জেলার হাজারো যানবাহন চলাচল করে এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর দিয়ে। কিন্তু বর্তমানে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রতিটি যাত্রায় যেন অনিশ্চয়তা আর দুর্ঘটনার শঙ্কায় ভরা। পানিটাই এটা এই পাথরে ছিয়ায় না, পানিটা যায়, পানিটা এটা গর্ত হয়ে যায়। গাড়ি চলাচল করে দেখা গেছে যে অনেক সময় গর্তের মধ্যে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন আমিরাবাদ, মোহনপুর, সাতনল, শিকিরচর, এখলাসপুর এবং জনতাবাজার এলাকার বাসিন্দারা। বৃষ্টি হলেই এসব অঞ্চলে বাড়ে আতঙ্ক, কেননা কোনো কারণে বাঁধ ভেঙে গেলে এখানকার বাড়িঘর বিলীন হবার পাশাপাশি ক্ষয়ক্ষতি হবে ফসলি জমিরও। কৃষির ফসল অনেক জমি জমা আছে, এগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনায় আশঙ্কায় আমরা আছি। যেন বেড়িবাঁধরা আপনার সুন্দর মতন মেরামত করে। চাঁদপুরের মেঘনা ধনাগোদা বেড়িবাঁধ দ্রুত সংস্কারের তাগিদ বিশিষ্টজনদের। আমাদের পরামর্শ হলো যে এই সারা বছরই যাতে এই ছোট ছোট গর্তগুলা যাতে ফিল আপ করা যায়, এগুলা মেনটেন্যান্সের আওতায় আনা হয়। দুর্ঘটনা এড়াতে এরই মধ্যে কিছু কিছু এলাকায় সতর্ক নিশানা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষার উদ্যোগ নেওয়ার কথাও জানায় তারা। আমরা বিষয়টি অবগত আছি, আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি এই গর্তগুলা ফিল আপ করে দেওয়ার জন্য, এবং যাতে যান চলাচলের কোনো অসুবিধা না হয়। 1987-88 সালে বাংলাদেশ সরকার ও এডিবির অর্থায়নে নির্মিত হয় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প, যার আওতায় তৈরি হয় এই বেড়িবাঁধ। প্রায় 32,000 একর কৃষিজমি রক্ষার পাশাপাশি এই বেড়িবাঁধ দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নিরাপত্তা কৌশলের নামে সরকার প্রধানকে যেন জনগণ থেকে বিচ্ছিন্ন না করা হয়, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সদস্যদের সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা সেনানিবাসে পিজিআরের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব কখনোই হুমকির মুখে পড়বে না। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত, সুশৃঙ্খল এবং পেশাদার সামরিক এক ইউনিট, যার সদস্যরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশি অতিথি এবং অন্যান্য অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে দেশের মর্যাদার প্রতীক হিসেবে গুরু দায়িত্ব পালন করে থাকেন।
বিশেষায়িত এই বাহিনীর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছিলেন সেনা ও বিমান বাহিনীর প্রধান এবং অন্যান্যরা। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিভিন্ন কারণে বহুমাত্রিক নিরাপত্তার চ্যালেঞ্জ তৈরি হয়েছে, কিন্তু নিরাপত্তার কৌশল যেন সরকার প্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন না করে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। সরকার প্রধান আরও বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা নিয়মানুবর্তিতা এবং পেশাদারিত্ব বজায় রাখলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কখনোই হুমকির মুখে পড়বে না। সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মানুবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে পিজিআর সদস্যদের সাথে প্রীতিভোজে অংশ নেন সরকার প্রধান। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ঢাকায় বেড়েছে পথ কুকুর। নিধন অপসারণে আইনি বাধায় সংখ্যা নিয়ন্ত্রণ এবং জলাতঙ্ক মুক্ত কার্যক্রমে জোর দেয়াই এখন করণীয়। অথচ সিটি কর্পোরেশন বা প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে নেই বন্ধ্যাত্বকরণ বা জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন। পথ কুকুর নিয়ন্ত্রণে পাইলট প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। মোহাম্মদ শফিকের রিপোর্ট। রাজধানীর এমন কোনো এলাকা নেই যেখানে পথ কুকুরের দেখা মেলে না। এর মধ্যে বেশ কিছু এলাকায় কুকুরের আধিক্য পৌঁছেছে উৎপাতের পর্যায়ে। এই যেমন মগবাজারের নয়টোলা এলাকা। এখানে মানুষ ও কুকুরের সহাবস্থান থাকলেও মাঝে মধ্যেই কুকুরের কামড় বা আঁচড়ের শিকার হতে হয় এলাকাবাসীকে। হঠাৎ করে কুকুরটা আমাকে কামড় দেয়া একবার ধরছে, এমন জোরে কামড়ান দিছে, ব্লাড পড়তে আছে। এই কুকুর নিম্নে 7 থেকে 8 জনের কামড় দিছে। সকালে বের হইতে গেলে কুকুর এমন দৌড় দেয়, মানে মানুষ নিয়ে পড়া জায়গা, আর কুকুরের শরীরে প্রচন্ড ঘাও, গন্ধ বের হয়। বাচ্চাদের যে কামড়ায় বা বয়স্কদের যে কামড়ায়, সেটার ড্রাইভার কে নিবি? নয়টোলার মতো রাজধানীর বেশ কয়েকটি জায়গা থেকে এ ধরনের অভিযোগ আসে সিটি কর্পোরেশনের কাছে। সংস্থাটি বিগত সময়ে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করার উদ্যোগ হিসেবে ভ্যাকসিন দিয়ে এসেছে, কিন্তু এখন বন্ধ আছে সে কার্যক্রম। কেননা জলাতঙ্ক ও বন্ধ্যাত্বকরণ ভ্যাকসিন আর পাচ্ছে না সিটি কর্পোরেশনগুলো। প্রাণী সম্পদে বর্তমানে কোনো টিকা নাই। আমরা ওনাদেরকে চিঠি দিয়েছিলাম, ওনারা আমাদেরকে বলেছে যে টিকা আসলে ওনারা আমাদেরকে জানাবে। ওটি আছে, সেই ওটিতে কিন্তু আমরা বন্ধ্যাত্বকরণ কার্যক্রম চালাই, কিন্তু ওই যে জনবল আমাদের কম। এর কারণে হয় কি, আমরা করি কিন্তু অনেক বেশি পরিমাণে করতে পারি না। ভ্যাকসিন না থাকার কথা স্বীকার করলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক। জানান, আমদানি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ঢাকায় কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ ও জলাতঙ্কমুক্ত করতে পাইলট প্রকল্পও নিয়েছে অধিদপ্তর। দীর্ঘদিন জলাতঙ্ক রোগের টিকা উৎপাদন বন্ধ রয়েছে। বেসরকারি যারা সংস্থা আছে, যারা ভ্যাকসিন আমদানি করে, তাদের জন্য আমরা উন্মুক্ত করে দিয়েছি। প্রায় এবছর 20 লক্ষ ভ্যাকসিন আমদানির জন্য আমরা উন্মুক্ত করেছি, যাতে তারা ভ্যাকসিন আমদানি করতে পারে। স্থানীয় প্রশাসন বা কোনো ব্যক্তি চাইলেই কুকুর নিধন বা অপসারণ করতে পারে না, কেননা প্রাণী কল্যাণ আইন 2019 ও প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 নামে দুটি আইন অনুযায়ী কেউ যদি মালিকবিহীন কোনো প্রাণী হত্যা করে, তাহলে হতে পারে জেল জরিমানা। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। মধ্যরাতে রাজধানীর তেজগাঁওয়ে অভিযান চালিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ এবং ডিপিডিসি। বিচ্ছিন্ন করেছে অটোরিকশার অবৈধ চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ। জব্দ করা হয় মিটার সহ বিভিন্ন সরঞ্জাম। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ডিপিডিসি। রাস্তার ধারে গাছের সঙ্গে বসানো হয়েছে সার্কিট ব্রেকার, নেওয়া হয়েছে বৈদ্যুতিক মিটারও। চোরাই পথে সংযোগ নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে গড়ে উঠেছে অটোরিকশার চার্জিং পয়েন্ট। ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ চার্জিং পয়েন্টে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ও ডিপিডিসি। বিচ্ছিন্ন করা হয় সংযোগ। জব্দ করা হয় মিটার, চার্জিং সরঞ্জাম সহ কয়েকটি অটোরিকশা। ডিপিডিসির কর্মকর্তারা বলছেন, সংঘবদ্ধ চক্রের কারণে বারবার অভিযান চালিয়েও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এসব অবৈধ সংযোগ।
প্রতিনিয়ত এই অভিযান চালাচ্ছি এবং দেখা যাচ্ছে যে কেটে নিয়ে যায় পরে আবার লাগায় নেয়। আমরা এই কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, তারই সম্মিলিত হিসেবে যৌথ অভিযান চলতেছে আর কি। বিদ্যুৎ চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। যারাই অবৈধভাবে এই গ্যারেজ, রিকশার গ্যারেজ এবং এই রিকশার চার্জিং পয়েন্ট বসিয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং এইটি ডিপিডিসির কর্মকর্তারা আছে, আপনারা জানেন যে বিদ্যুৎ আইন অনুযায়ী তারা এই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আইন শৃঙ্খলা বাহিনী যদিও কাউকে আটক করতে পারেনি, তবে ডিএমপি জানিয়েছে এখন থেকে নিয়মিতই চলবে এমন অভিযান। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।